আজকে আমরা প্রমাণ করব টলেমির উপপাদ্য। এখন কথা হচ্ছে যে টলেমির উপপাদ্য প্রমাণ করতে যে আমাদের কি কি ধারণা জানতে হবে, এটা আমরা প্রথমে বুঝে নেওয়ার চেষ্টা করব। তারপরে ধারাবাহিকভাবে আমরা টলেমির উপপাদ্যটা প্রমাণ করব। প্রথমে আমরা জেনে নিচ্ছি যে এই যে আজকের যে আলোচ্য বিষয় টলেমির উপপাদ্য, সেই উপপাদ্যটা আমরা কিভাবে প্রমাণ করতে যে কোন কোন ধারণা এখানে আমরা ব্যবহার করব। প্রথমে আমাদের জানতে হবে যে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ, এটার ধারণা কি। আচ্ছা, প্রথমে আমরা দেখি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের ধারণা। এটা হচ্ছে একটা বৃত্ত, আর বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজ হচ্ছে এমন একটি চতুর্ভুজ যেটা হলো কোনো একটা বৃত্তের অভ্যন্তরে অবস্থান করবে এবং যে কোনো চতুর্ভুজের চারটি শীর্ষবিন্দু থাকে, এটা আমরা জানি। এই চারটি শীর্ষবিন্দু বৃত্তের পরিধির উপরে থাকবে। ব্যাপারটা কেমন হবে? ব্যাপারটা হবে এ বি সি ডি। এই যে একটা বৃত্ত, আর বৃত্তে একটা আমরা চতুর্ভুজ পেলাম এ বি সি ডি। এই যে চারটি শীর্ষবিন্দু এ বি সি এবং ডি, চারটা শীর্ষবিন্দুর অবস্থান কোথায়? ওই বৃত্তটির পরিধির উপরে। এই পরিধির উপরে কিন্তু চারটি বিন্দু। এই এই চতুর্ভুজটাকে আমরা বলবো বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ। অর্থাৎ এই যে চারটা শীর্ষবিন্দু এটা পরিধির উপরে অবস্থান করবে, তাহলে সেই ক্ষেত্রে চতুর্ভুজটিকে আমরা বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ বলতে পারবো। এটা হচ্ছে একটা ধারণা। তারপরে আমরা তো একটা বিষয় জানি যে বৃত্তস্থ কোণের ধারণা জানি, এবং একই চাপের উপর বৃত্তস্থ কোণ বা কোনো বৃত্তে আর কি একই চাপের উপরে দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান হয়। এই ধারণাগুলো আমরা এটা চিত্রের সাহায্যে বোঝার চেষ্টা করি। যেমন এটা হচ্ছে একটা বৃত্ত। এখন আমরা কোনো একটি চাপ ধরে নিয়ে হচ্ছে এ বি হচ্ছে একটি চাপ। এখন এই চাপের উপরে একটি কোণ আছে হচ্ছে এসিবি। এই কোণটি হলো বৃত্তস্থ কোণ। তাই এই কোণের বৈশিষ্ট্যটা কি? এই কোণের বৈশিষ্ট্যটা হচ্ছে এই কোণটি বৃত্তের অভ্যন্তরে অবস্থান করে, যেটা একটা। আর এই কোণের শীর্ষবিন্দু সি, এই কোণটির শীর্ষবিন্দু কি? সি। এই শীর্ষবিন্দু পরিধির উপর অবস্থান করতেছে। এই শীর্ষবিন্দুটা কোথাও অবস্থান করতেছে? পরিধির উপরে। তাহলে এই ধরনের কোণগুলোকে আমরা কি বলবো? বৃত্তস্থ কোণ বলবো। তাহলে এটা হলো বৃত্তস্থ কোণ। আর এখন কথা হচ্ছে যে আরেকটি বিষয় আছে যে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ সমান হয়। অর্থাৎ অপর একটি বৃত্তস্থ কোণ ধরে নিচ্ছি, সেটা এইবি। এখন আমরা খেয়াল করে দেখি এসিবি এবং এইবি এই কোণ দুটি একই চাপ এবির উপর অবস্থিত। যেহেতু একই চাপ এবির উপর অবস্থিত, সুতরাং এই কোণ দুটি হচ্ছে বৃত্তস্থ কোণ। এই কোণ দুটি কি? বৃত্তস্থ কোণ। এই হচ্ছে বৃত্তস্থ কোণের ধারণা। এবং একই চাপের উপর দণ্ডায়মান যতগুলো বৃত্তস্থ কোণ হোক না কেন, সবগুলো বৃত্তস্থ কোণই কি হবে? সমান হবে, যদি তারা একই বৃত্তের একই চাপের উপরে দণ্ডায়মান হয়। এই হচ্ছে বৃত্তস্থ কোণের বিষয়টা। এরপর আমরা জানবো সদিশ ত্রিভুজের ধারণা। অর্থাৎ সদিশ ত্রিভুজ কি, কিভাবে একটা দুটি ত্রিভুজকে সদিশ ত্রিভুজ প্রমাণ করা যেতে পারে, আর দুটি ত্রিভুজ সদিশ হলে কি সিদ্ধান্ত নেওয়া যায়। সদিশ ত্রিভুজ হচ্ছে একই রকম দেখতে দুটি ত্রিভুজ। একই রকম দেখতে দুটি ত্রিভুজ, যে ত্রিভুজ দুটো দেখতে হুবহু একই, এই ত্রিভুজ দুটিকে বলে সদিশ ত্রিভুজ। আমরা দেখি এবিসি এবং ডিইএফ এই ত্রিভুজ দুটি দেখতে একই রকম, তার ত্রিভুজ দুটি সদিশ। আর সদিশ ত্রিভুজের ধারণা হচ্ছে বা কিভাবে আমরা বলতে পারবো বা গাণিতিকভাবে দাঁড় করাতে পারবো বা জ্যামিতিকভাবে উপস্থাপন করতে পারবো যে দুটি ত্রিভুজ সদিশ, সেটা হচ্ছে যদি এবিসি এবং ডিইএফ এই যে দুটি ত্রিভুজ আছে, আর এবিসি ত্রিভুজের তিনটি কোণ এই ডিইএফ এর ত্রিভুজের তিনটি কোণের সমান হয়, সেই ক্ষেত্রে আমরা ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিইএফ কে সদিশ বলতে পারবো। যেমন ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ এ
কোণ এ সমান কোণ ডি, সাপোজ কোণ এ আর ডি সমান, কোণ বি সমান কোণ ই, কোণ বি সমান কোণ ই, আর কোণ সি সমান কোণ এফ, কোণ সি সমান কোণ এফ যদি হয় তাহলে আমরা ত্রিভুজ দুটোকে সদিশ বলতে পারবো, অর্থাৎ ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ সদিশ। আর যদি দুই ত্রিভুজ সদিশ হয় তাহলে অনুরূপ বাহুর অনুপাত সমান হয়, অনুরূপ বাহুর অনুপাত সমান। এখন অনুরূপ বাহু কি আর অনুপাতই কি, এটা একটা প্রশ্ন এখানে আসে, প্রাসঙ্গিক একটা প্রশ্ন যে অনুরূপ বাহু কি। অনুরূপ বাহু হলো সমান সমান কোণের বিপরীত বাহু, অর্থাৎ এই কোণের বিপরীত বাহু কোনটি? এই কোণের বিপরীত বাহু হচ্ছে বিসি, এই কোণের বিপরীত বাহু বিসি। আর ডি কোণের বিপরীত বাহু কি? ইএফ। এই ডি কোণের বিপরীত বাহু হচ্ছে ই এফ, অর্থাৎ এই বাহু দুটির অনুপাত। বি কোণের বিপরীত বাহু হচ্ছে এসি আর ই কোণের বিপরীত বাহু ডিএফ। এই বাহু দুটির অনুপাত কিভাবে সমান হবে? আর অনুপাত কি? যে দুটি রাশিকে, এখানে যেহেতু দুইটি পাচ্ছি, দুটি বাহু আমরা যদি ভাগ আকারে প্রকাশ করি সেটাই হচ্ছে অনুপাত। তার মানে ব্যাপারটা হচ্ছে কি, এই কোণের বিপরীত বাহু হলো বিসি, আমরা ভাগ আকারে প্রকাশ করবো, আর ডি কোণের বিপরীত বাহু হচ্ছে ইএফ সমান অনুরূপ বাহুর অনুপাত যেহেতু সমান, এই যে আমরা সমান চিহ্ন ব্যবহার করলাম। বি কোণের বিপরীত বাহু কি? এসি, এসি। আর ই কোণের বিপরীত বাহু হলো ডিএফ, ই কোণের বিপরীত বাহু ডিএফ। তারপরে হচ্ছে এখানে সি কোণের বিপরীত বাহু হচ্ছে এবি, এবি। আর এফ কোণের বিপরীত বাহু হচ্ছে ডিই। এই যে অনুরূপ বাহুর অনুপাত সমান, অর্থাৎ দুই ত্রিভুজ যদি সদিশ হয় তাহলে অনুরূপ বাহুর অনুপাত সমান হয়। আর অনুরূপ বাহুর অনুপাত, অনুরূপ বাহুর ধারণা আমরা কিভাবে দাঁড় করাইলাম? যে সমান সমান কোণের বিপরীত বাহু আর অনুপাত, অর্থাৎ একটি রাশিকে অপর একটি রাশি দ্বারা ভাগ করা, ভাগের সাহায্যে যেটা তুলনা। অনুপাত মূলত বলা হয়ে থাকে ভাগের সাহায্যে তুলনা করা। তাহলে আমরা ভাগের সাহায্যে তুলনা করলাম, তাহলে এই যে অনুপাত বের করলাম। এখন এখানে একটি লক্ষণীয় বিষয় যেটা অবশ্যই খেয়াল করতে হবে, সেই বিষয়টা কি আমরা খেয়াল করি এখানে, যে আমরা ত্রিভুজ এবিসি এর বাহু আমরা এক্ষেত্রে কিন্তু লবে নিচ্ছি, আর ডিএফ এর বাহু নিচ্ছি হরে। যেহেতু আমরা বিসির কে লব, অর্থাৎ এবিসি ত্রিভুজের বাহুকে লব এবং ডিএফ ত্রিভুজের বাহু কে হচ্ছে হর, অর্থাৎ ইএফ কে হর নিলাম। এখন এই যে ধারাবাহিকতাটা, এটা প্রতি ক্ষেত্রে এটা পালন করতে হবে বা মানতে হবে। সেটা কি? যেমন এখানে এসি লব আর ডিএফ, এখানে এসি কিন্তু ত্রিভুজ এবিসিরই বাহু, আর ডিএবি এটাও ত্রিভুজ এবিসি এর বাহু, অর্থাৎ লবে প্রতিটাই হচ্ছে ত্রিভুজ এবিসি এর বাহু, আর হরে প্রতিটাই হচ্ছে ত্রিভুজ ডিই এফ এর বাহু। এখন একটা প্রশ্ন আসতেই পারে এখানে, যে আমরা কোন ত্রিভুজের বাহুগুলোকে লবে দেখাবো আর কোন ত্রিভুজের বাহুগুলোকে আমরা হরে দেখাবো, এরকম একটা প্রশ্ন আসতে পারে। যে এই ক্ষেত্রে এটা কোনো বাধ্যবাধকতা নাই, বাধ্যবাধকতা নাই। অর্থাৎ আমরা যদি এই ত্রিভুজ ডিইএফ এর বাহুগুলোকে লবে দেখাতাম, সেই ক্ষেত্রে প্রতি ক্ষেত্রে ত্রিভুজ ডিএফ এর বাহুগুলো লবে দেখাতাম। অর্থাৎ আমরা যদি এইভাবে দেখাতাম ইএফ বাই বিসি, যেহেতু আমরা ইএফ বাই বিসি দেখেছি তাহলে এখানে দেখানো হতো ডিএফ বাই এসি, আর এখানে দেখানো লাগতো এই অথবা। অথবা মানে হচ্ছে আমরা যে কোনো একটি ধারণায় ব্যবহার করতে পারবো, এমন না যে এই পাশে ত্রিভুজ থাকলেই সেটা আমরা উপরে দেখাবো বা লবে দেখাবো, এরকম বিষয়টা না। এই দুইটি ধারণা যে কোনো একটি ধারণা আমরা ব্যবহার করতে পারবো। এই তো হলো আমাদের যে প্রয়োজনীয় ধারণা, যে ধারণাগুলো ব্যবহার করে আজকে আমরা টলেমির উপপাদ্যটা প্রমাণ করব। এখন আমরা জেনে নিচ্ছি যে টলেমির উপপাদ্যটা কি, তারপর আমরা ওটা চিত্রের সাহায্যে বিষয়টা দাঁড়া করার চেষ্টা করব। এরপর আমরা এই যে ধারণাগুলো আমরা জানলাম, এই ধারণাগুলো আমরা ক্রমান্বয়ে বা ক্রম অনুযায়ী ব্যবহার করে আমাদের আজকের যে প্রমাণ টলেমির উপপাদ্য, সেই প্রমাণটা আমরা করব। এখন আমরা দেখি না টলেমির উপপাদ্যটা কি। এখানে বলা হচ্ছে যে বৃত্তে অন্তর্লিখিত কোনো চতুর্ভুজের
অর্থাৎ বৃত্তে অন্তর্নিহিত চতুর্ভুজ হতে হবে কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র, কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র ওই চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের সমষ্টির সমান। মানে বিষয়টা কি, দেখা হলো বৃত্তে অন্তর্লিখিত একটা চতুর্ভুজ, বৃত্তে অন্তর্লিখিত একটা চতুর্ভুজ এ বি সি ডি, কর্ণদ্বয়। তাহলে কর্ণদ্বয় হচ্ছে কি, বিডি একটি কর্ণ আর এসি একটি কর্ণ, বিপরীত কৌণিক বন্ধুদ্বয় যোগফল বা সংযোগ রেখাই হচ্ছে কর্ণ। তা কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র অর্থাৎ কর্ণ এসি আর কর্ণ হচ্ছে বিডি, এই দুটি নিয়ে যদি আমরা একটা আয়তক্ষেত্র অঙ্কন করি, কি করি, আয়তক্ষেত্র অঙ্কন করি, তার ক্ষেত্রফল কি হবে, এসি ইন্টু বিডি। কারণটা কি, কারণটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে এই দুটি কর্ণ, একটি কর্ণ হবে দৈর্ঘ্য আর একটি কর্ণ হবে প্রস্থ, অর্থাৎ এসি এবং বিডি দিয়ে আমরা একটা যদি আয়তক্ষেত্র অঙ্কন করি তার ক্ষেত্রফল হবে এসি গুণন বিডি। এখন বিপরীত বাহু, এখন এবি এর বিপরীত কি, সিডি। তাহলে এখন এবি আর সিডি দিয়ে যদি একটি আয়ত অঙ্কন করি তার ক্ষেত্রফল কি হবে, তার ক্ষেত্রফল হবে হচ্ছে এবি গুণন সিডি। অপর দুইটি যে বিপরীত বাহু আছে এডি এবং বিসি, এই বাহু দুটি দ্বারা যদি আয়ত অঙ্কন করি তা হবে এডি ইন্টু বিসি। এই কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রটা কি হবে, এই বিপরীত বাহু দুটি দ্বারা অঙ্কিত আয়তক্ষেত্র যার ক্ষেত্রফল এবি ইন্টু সিডি, আর অপর বিপরীত বাহু দ্বারা অঙ্কিত আয়তক্ষেত্র যার ক্ষেত্রফল হচ্ছে এডি ইন্টু বিসি, এদের সমষ্টির সমান। আমরা আরেকটু দেখি, এখানে বলা হচ্ছে বৃত্তে অন্তর্লিখিত কোন চতুর্ভুজের কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র ওই চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় অন্তর্গত আয়তক্ষেত্রের সমষ্টির সমান। তাহলে এই হচ্ছে টলেমির উপপাদ্য। এখন আমরা টলেমির উপপাদ্যটা প্রমাণ করার চেষ্টা করি। প্রথমে আমরা চিত্রটা এঁকে নিই। প্রথমে আমরা কি করবো, একটা বৃত্ত অঙ্কন করি, তারপরে একটা অন্তর্লিখিত চতুর্ভুজ, তাহলে এ বি সি ডি। তাহলে এ বি সি ডি আমরা একটি বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজ এঁকে নিলাম। তাহলে কর্ণদ্বয়, তাহলে একটা কর্ণ অপর একটি কর্ণ। আচ্ছা, তাহলে কর্ণদ্বয় হচ্ছে এসি আর বিডি। আমরা এখন কি করব, বিশেষ নির্বাচনটা লিখে ফেলি। মনে করি এবিসিডি একটি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ। এবং ইহার কর্ণদ্বয় এসি বিডি। প্রমাণ করতে হবে যে, আমরা কি প্রমাণ করব, প্রমাণ করব হচ্ছে কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র, কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র অর্থাৎ দুটি কর্ণ দিয়ে যদি আমরা একটা আয়তক্ষেত্র অঙ্কন করি তার ক্ষেত্রফল কি হবে, কর্ণদ্বয়ের গুণফল অর্থাৎ এসি ইন্টু বিডি। তাহলে হচ্ছে এসি ইন্টু বিডি। এখন বিপরীত বাহুদ্বয়, বিপরীত বাহুকে এবি এবং সিডি, তাহলে এবি এবং সিডি তে যে আয়তক্ষেত্র অঙ্কন করি তার ক্ষেত্রফল হবে এবি ইন্টু সিডি। আর অপর বিপরীত বাহুদ্বয় যে আয়তক্ষেত্র ওই চতুর্ভুজের বিপরীত বাহুদের অন্তর্গত আয়তক্ষেত্রের সমষ্টির সমান। তাহলে অপর বিপরীত বাহু কে কে, এডি এবং বিসি। তাহলে এই ক্ষেত্রে হবে এডি ইন্টু বিসি। তাহলে এটাই হচ্ছে টলেমির উপপাদ্যের
গাণিতিক প্রকাশ। আমরা এই ধারণাটা এখন এখানে প্রমাণ করার চেষ্টা করব। আচ্ছা, অঙ্ক আমরা এখানে একটা প্রমাণ করার সুবিধার্থে একটা অঙ্কন করে নেব। আচ্ছা, অঙ্কনটা কি করব? মনে করি কোণ সিএডি গ্রেটার দেন কোণ হচ্ছে বিএসি। আমরা ধরে নিলাম যে এই যে কোণটা সিএডি, এই অংশটা, এই কোণের এই অংশটুকু মানে অর্থাৎ বিএডি কোণের এই অংশ সিএডি, এই অংশটা হচ্ছে বিএসি এর চেয়ে বড়, বিএসি এর চেয়ে কি বড়। তাহলে আমরা কি করব? অতএব কোণ সিডি, অতএব আমরা কি করব? যেটা করব যে কোণ বিএসি সমান কোণ বিএসি সমান কি করব? পিএডি এঁকে দেব, অর্থাৎ বিএসি সমান করে পিএডি আঁকবো। পিএডি, পিএডি অঙ্কন করি। তাহলে আমরা কি করবো? আমরা ধরে নিলাম যে কি ধরে নিলাম যে সিএডি, সিএডি এই কোণটি কোণ বিএসি এর চেয়ে বড়। যেহেতু কোণ সিএডি কোণ বিএসি এর চেয়ে বড়, সুতরাং বিএসি সমান করে, অর্থাৎ বিএসি সমান করে আমরা পিএডি অঙ্কন করলাম। এখন হচ্ছে প্রমাণ। এখন আমরা কি করব? প্রথমে নিব হচ্ছে দুইটি ত্রিভুজ নিব, আমরা সদিশ প্রমাণ করার চেষ্টা করব। ত্রিভুজ দুটি কি কি? একটি ত্রিভুজ হচ্ছে বিএসি, একটি ত্রিভুজ। আচ্ছা, সদিশ প্রমাণ করার আগে আমাদের একটি কাজ করে নিতে হবে। মানে সদিশ প্রমাণ করার সুবিধার্থে আমরা কি করব? একটি কাজ করে নিব। সেটা কি? আচ্ছা, কাজটা এখন করি। প্রথমে কোণ বিএসি সমান সমান কোণ হচ্ছে পিএডি। বিএসি সমান পিএডি, এটা কিভাবে পেলাম? এটা পেলাম আমরা অঙ্কন অনুসারে। অঙ্কন অনুসারে। আচ্ছা, আর উভয় পক্ষে আমরা কি করব? পিএসি যোগ করে দেব, বা কোণ বিএসি যোগ কোণ হচ্ছে পিএসি সমান সমান পিএডি যোগ কোণ পিএসি। আমরা কি করলাম? উভয় পক্ষে সমান সমান কোণ পিএসি যোগ করলাম। তাহলে পিএসি যদি যোগ করি দুই পক্ষে, এই কোণটি আমরা যোগ করলাম পিএসি। আর যোগ করাতে কি হলো? আমরা খেয়াল করি বিএসি আর পিএসি যোগ করাতে হলো বিএপি। অতএব হলো কোণ বিএপি সমান, আর এখানে কি হলো? পিএডি আর পিএসি। আমরা খেয়াল করি পিএডি আর পিএসি যোগ করাতে কি হলো? সিএডি। সিএডি এই কোণ দুটি কিন্তু সমান হয়ে গেল। তাহলে বিএপি আর কোণ সিএডি সমান হবে। আমরা কিভাবে এটা দাঁড় করালাম? প্রথমে আমরা এই ধারণাটা নিলাম যে অঙ্কনের যে ধারণাটা কোণ বিএসি আর পিএডি সমান, এই ধারণাটা এখানে ব্যবহার করলাম। তারপর উভয় পক্ষে কোণ পিএসি যোগ করলাম। তার পিএসি যোগ করাতে কি হলো? বিএপি আর সিএডি সমান হলো। এখন আমরা আমাদের যে মূল লক্ষ্য, যেটা মানে টলেমির উপপাদ্য প্রমাণ করা, সেটার জন্য এখন দুটি ত্রিভুজ নেব, নিয়ে তাদেরকে আমরা সদিশ প্রমাণ করব। এটা হলো আমাদের এখনকার করণীয়। কোন সেই ত্রিভুজ নেব? ত্রিভুজ নেব হচ্ছে বিএপি। একটা ত্রিভুজ নেব, ত্রিভুজ বিএপি, ও ত্রিভুজ নেব হচ্ছে সিএডি। ত্রিভুজ সিএডি নেব।
এত এই কি কি ত্রিভুজ দিলাম, বিএপি এবং সিএডি। এখন এই দুটো ত্রিভুজে আমরা দেখি এই কোণটি আর এই কোণটি সমান। এই কোণটি কি, বিএপি, আমরা তো পণ করে রাখছি, তাহলে আমরা এখন সরাসরি লিখি বিএপি সমান সমান কোণ হচ্ছে সিএডি, এই কোণ দুটি সমান। তারপর আমরা খেয়াল করি যে আর কোন কোন সমান দেখাতে হবে, কেন আমরা জানি যে সদিশ ত্রিভুজ আমরা কোন ক্ষেত্রে প্রমাণ করতে পারি যে কোন ত্রিভুজের তিনটি কোণ অপর একটি ত্রিভুজের তিনটি কোণের সমান হয়, তাই ত্রিভুজের সদিশ। এখন যদি আমরা কোনোভাবে দুটি করে কোণ সমান দেখাতে পারি, দুটি করে কোণ সমান দেখাতে পারি, তাহলে 3 নম্বর অর্থাৎ তৃতীয় কোণটি বলা যায় যে ওটা সমান হবে, কেননা দুটি ত্রিভুজেরই তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে দুটি কোণের সমান, তার তৃতীয় কোণটাও অবশ্যই অন্য ত্রিভুজের তৃতীয় কোণটির সমান হবে। তার প্রথমে এখন আমরা চেষ্টা করি একটা কোণ তো সমান দেখাতে পারছি, আরেকটি কোণ সমান দেখানো যায় কিনা আমরা এখন সেটা চেষ্টা করবো যে আরেকটি কোণ আমরা সমান দেখাতে পারতেছি কিনা। আচ্ছা, এখন দেখি তো আমাদের ত্রিভুজ কোণটা সিএডি। সিএডি ত্রিভুজটা একটু দেখি, সিএডি এটা হচ্ছে একটা ত্রিভুজ, সিএডি এই ত্রিভুজটি। আচ্ছা, আর আরেকটি ত্রিভুজ কি, আরেকটি ত্রিভুজ হচ্ছে আমাদের বিএপি, বিএপি এই ত্রিভুজটি। এখন যদি আমরা এডি এই বৃত্তচাপটি নেই, কোন চাপটা নেই, এডি বৃত্তচাপটি নেই, তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়। আচ্ছা, এখানে আমাদের আসতেছে কি সিএডি, সিএডি, তাহলে আমরা যদি এডি চাপটা নেই, তাহলে এডি চাপের উপর দণ্ডায়মান হচ্ছে এসিডি এই কোণটি। আমরা খেয়াল করি, আমরা খুব ভালো মতো এটা খেয়াল করতে হবে, কারণটা কি এডি চাপের দণ্ডায়মান কি এসিডি, আর এই এডি চাপের উপর দণ্ডায়মান হচ্ছে এ বি ডি এই কোণটি। খেয়াল করি, এডি চাপের উপর দণ্ডায়মান হচ্ছে এ বি ডি, আর এই এডি চাপের উপর দণ্ডায়মান কিন্তু এসিডি, এই কোণ দুটি সমান দেখানো যায়, অর্থাৎ কোণ এ বিপি সমান সমান কোণ হচ্ছে এসিডি। অতএব অবশিষ্ট, তার মানে আমরা যদি দুটি কোণ সমান দেখাতে পারলাম তাহলে তৃতীয় কোণটি অবশ্যই সমান হবে, অর্থাৎ বিএপি এর তৃতীয় কোণটি আর সিএডি এর তৃতীয় কোণটি সমান হবে। তাহলে অবশিষ্ট কোণ কি আছে, আমরা কোন দুটি কোণ সমান দেখালাম, একবার দেখাচ্ছি বিএপি, একবার দেখালাম এ বি পি, তাহলে এবার বাকি থাকলো আমাদের এপিবি। তাহলে অবশিষ্ট কোণ হচ্ছে এপিবি। আর সিএডি ত্রিভুজের অবশিষ্ট কোণ কি, আমরা প্রথমে কি দেখাইছি, সিএডি সমান দেখাইছি, সিএডি সমান দেখাইছি, এবার দেখলাম এসিডি, এসিডি। আচ্ছা, তাহলে বাকি থাকলো আমাদের এডিসি, বাকি থাকলো আমাদের অবশিষ্ট এসিডি। যেহেতু তিনটি কোণের সমান হলো, তবে ত্রিভুজদ্বয় সদিশ, অতএব ত্রিভুজ বিএপি ও ত্রিভুজ সিএডি সদিশ। আর দুটি ত্রিভুজ সদিশ হলে কি বলা যায় যে অনুরূপ ভর অনুপাত সমান। আর অনুরূপ ভর কিভাবে বের করতে হয় সেটা আমরা এখন জানি, আর অনুপাতের ধারণাটা কি বা কিভাবে ব্যবহার করতে হয় সেটা কিন্তু আমরা জানি। এখন আমরা ওই ধারণাগুলো এখানে ব্যবহার করব। আচ্ছা, এখন দেখি বিএপি, বিএপি এটার বিপরীত বাহু কোনটা, বিপি, তাহলে এখানে আমরা বিপি লিখব। বা সিএডি, সিএডি দেখি কোথায়, সিএডি। আচ্ছা, ত্রিভুজটা আমাদের হলো সিএডি, এটা বিপরীত বাহু হলো সিডি, তাহলে বিপরীত বাহু লিখলাম আমরা সিডি। এখন দেখি এবিপি, এবিপি ত্রিভুজটা বা কোনটা আর কি, এবিপি, এবিপি এর বিপরীত বাহু হচ্ছে এপি, এপি। আর এসিডি, আমরা খেয়াল করি এসিডি এর বিপরীত বাহু কোনটা, এর বিপরীত বাহু হচ্ছে এডি।
আর অবশিষ্ট বাহু হলো এপিবি। এখন আমরা খেয়াল করি এ পি বি, এটা বিপরীত বাহু হচ্ছে এবি। আর আর এসিডি, এখন এসিডি খেয়াল করি এ সি ডি, এ সি ডি, এটা বিপরীত বাহু হচ্ছে কি এডি। আচ্ছা, এসিডি এসিডি বিপরীত হলো এডি। আর আমরা এখানে দেখি, এখানে মনে একটি সমস্যা হয়ে গেল আমাদের। আমরা এখানে অলরেডি এসিডি কোনটা দেখাইছিলাম, তাহলে অবশিষ্ট কোন এসিডি তো হচ্ছে না। আচ্ছা, এডিসি হবে। এই কোণ দুটি যে আমরা সমান দেখাইছি এবিপি আর এসিডি, এটা হলো একই চাপের উপর দণ্ডায়মান করে। আর অবশিষ্ট কোণ থেকে হলো এডিসি, এডিসি। তাহলে এখানে দেখাতে হবে এডিসি। তাহলে এডিসি এর বিপরীত বাহু হচ্ছে এসি, এখানে দেখলাম এসি। এখন কথা হচ্ছে এখানে আমাদের তো 3 জোড়া সম্পর্ক দাঁড়ালো, এখানে সম্পর্ক দাঁড়ালো কি 3 জোড়া। এখন আমরা কোন সম্পর্ক ব্যবহার করব সেটা কি হবে নির্ধারণ করব। এটা নির্ধারিত হবে হচ্ছে আমরা কি প্রমাণ করব সেটা খেয়াল করে, আমরা কি প্রমাণ করব সেটা খেয়াল করে আমরা দাঁড় করাবো। এমন দেখি এখানে কি আছে, এবি ইন্টু সিডি আছে। এই যে আমরা খেয়াল করি এবি আর এখানে আছে সিডি, অর্থাৎ আমরা যদি এই দুটি সম্পর্ক ব্যবহার করি তাহলে কিন্তু এই ধারণাটা পাচ্ছি, এই সম্পর্কটা পাই এবি ইন্টু সিডি। এই জন্য আমরা এই দুটি নিলাম, মাঝখানেটা ব্যবহার করলাম না। বা বিপি বাই সিডি সমান সমান হচ্ছে এবি বাই এসি। তাহলে এবি ইন্টু সিডি, তাহলে অতএব এসি ইন্টু বিপি সমান সমান হচ্ছে এবি ইন্টু সিডি। আমাদের কিন্তু এবি ইন্টু সিডি, এখানে এবি ইন্টু সিডি আসছে, আর এখানে এসি ইন্টু বিডি আসছে, আর এখানে আসছে আমাদের এসি ইন্টু বিপি। তাহলে এটা আমাদের প্রথম ধাপের কাজ হয়ে গেল। এখন আমরা কি করব, অপর দুটি ত্রিভুজ নিয়ে সদিশ প্রমাণ করে দ্বিতীয় ধাপের কাজ অর্থাৎ 2 নম্বর সমীকরণ পাবো। তাই এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ বলতে পারি। আচ্ছা, এটা হলো 1 নম্বর সমীকরণ। এখন আমরা দ্বিতীয় ধাপের কাজ শুরু করি। আবার এখন আমরা ভিন্ন দুটি ত্রিভুজ নেব। এখন ত্রিভুজ দুটি কি কি, এখানে আমরা ত্রিভুজ প্রথমে এখন নিব আমরা এ বি সি ত্রিভুজ। এবার নিব ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ নিব হচ্ছে পি এ ডি, ত্রিভুজ পি এ ডি নিব। আচ্ছা, আমরা বোঝার সুবিধা থেকে মিশাই দিচ্ছি। আমরা বোঝার সুবিধার্থে চিত্র থেকে মিশাই দিলাম, যাতে আমরা এখন যে প্রমাণটা করব অর্থাৎ ত্রিভুজ এবিসি আর পিএডি এই ত্রিভুজ দুটিকে সদিশ দেখাবো, এটা আমাদের করতে সুবিধা হবে। যেমন চিত্রটা এখন পরিষ্কার হয়ে গেল, এখন কিন্তু আমাদের বুঝতে সুবিধা হচ্ছে যে এখানে আমরা অঙ্কন অনুসারে কি বলতেছি, এবিসি ত্রিভুজের বি এ সি আর পিএডি ত্রিভুজের পিএডি এই কোণ দুটি কিন্তু সমান। তাহলে এটা আমরা এখন ব্যবহার করব, কোণ বিএসি সমান সমান কোণ হচ্ছে পিএডি। এই কোণ দুটি কেন সমান, অঙ্কন অনুসারে। এই কোণ দুটি সমান হচ্ছে অঙ্কন অনুসারে। আচ্ছা, এরপর আমরা খেয়াল করি পিএডি ত্রিভুজ পিএডি। আচ্ছা, আর এই ত্রিভুজে আমরা যদি এখন এবি চাপের উপর দণ্ডায়মান কোণ নেই, দেখি এবি চাপের উপর দণ্ডায়মান কোণ, তাহলে এই চাপের উপর দণ্ডায়মান কোণ হচ্ছে এ সি বি এই কোণটি, আর এবি চাপের উপরে দণ্ডায়মান কোণ হচ্ছে এই কোণটি। খেয়াল করে দেখি, এটা হচ্ছে এ ডি পি এই কোণ, এবি চাপ, একই চাপ এবি, এই চাপের উপরে আমাদের কোণ আছে হচ্ছে এসিবি এই কোণটিও আছে, আর এই চাপের উপরে আমরা যদি খেয়াল করি এই যে এ ডিপি এই কোণটিও আছে।
তাহলে সুতরাং আমরা লিখতে পারতেছি এসিবি সমান সমান কোণ হচ্ছে এডিপি এবং অবশিষ্ট কোণ কি আমরা খেয়াল করি, আমরা এখানে বিএসসি আর এসিবি আসছে, বিএসসি আর এসিবি আসছে, তাহলে বাকি থাকবে কি এ বি সি। তাহলে এখানে বাকি থাকতেছে হলো এবিসি সমান অবশিষ্ট কোণ। আর পিএডি ত্রিভুজের কোন দুটি কোণ গেল? পিএডি গেল, পিএডি গেল, এডিপি গেল, এডিপি গেল, তা থাকলে এপিডি। তাহলে অবশিষ্ট কোণ হলো এপিডি। অতএব ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ পিএডি সদিশ। ত্রিভুজ দ্বয় হচ্ছে সদিশ। অতএব এখন আমরা কি দেখাবো? এখন আমরা দেখাবো অনুরূপ বাহুর অনুপাত সমান। এখন কোণ বিএসসি, এটার অনুরূপ বাহু কিভাবে নির্ণয় করি আমরা? সমান সমান কোণের বিপরীত বাহু। তাহলে বিএসসি, এখন বিএসসি এই কোণের বিপরীত বাহু হলো বিসি, এই কোণের বিপরীত বাহু কি? বিসি। আচ্ছা, এই কোণের বিপরীত বাহু বিসি, আমরা বিসি নিলাম। আর পিএডি, এখন পিএডি এই কোণের বিপরীত বাহু হচ্ছে পিডি, তাহলে এখানে আমরা পিডি নিলাম সমান। তারপর এসিবি, এসিবি, এসিবি এই কোণের বিপরীত বাহু কোনটা? এবি। আর পিএডিবি, এডিপি এই কোণের বিপরীত বাহু হচ্ছে এপি। আর অবশিষ্ট কোণ হচ্ছে এবিসি। আমি খেয়াল করি এ বিসি এর বিপরীত বাহু হচ্ছে এসি, এসি। আর অবশিষ্ট কোণ হচ্ছে এপিডি, আর এপিডি এর বিপরীত বাহু হচ্ছে এডি, এডি। এখন আমরা যে 1 নম্বর সমীকরণটা যেভাবে দাঁড় করেছি যে কি প্রমাণ করতে হবে সেটা খেয়াল করে, তাহলে এখন 2 নম্বর সমীকরণটা আমরা দাঁড় করাবো যে কি প্রমাণ করতে হবে সেই বিষয়টা খেয়াল করে। তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে? আমাদের তো মনে আছে কর্ণদ্বয় অন্তর্গত আয়তক্ষেত্র অর্থাৎ এসি ইন্টু বিডি সমান সমান হলো বিপরীত বাহু এবি ইন্টু সিডি প্লাস অপর বিপরীত বাহু এডি ইন্টু বিসি, এডি ইন্টু বিসি। এই ধারণাটা আমরা প্রমাণ করব। এটাই হচ্ছে টলেমির উপপাদ্যের যে বিষয়টা। এখন আমরা খেয়াল করি এবি ইন্টু সিডি এখানে আমাদের চলে আসছে। 1 নম্বর সমীকরণে আমরা এবি ইন্টু সিডি পেয়ে গেছি। তাহলে এখন আমাদের দরকার এডি ইন্টু বিসি, এডি ইন্টু বিসি। আমরা খেয়াল করি এই প্রথমটা আর তৃতীয়টা, আমরা যদি প্রথম এবং এর তৃতীয় আমাদের সমান দেখায় তাহলে বিসি ইন্টু এডি চলে আসবে, আর এখানে তো এবি ইন্টু সিডি চলে আসছে। তাহলে বা বিসি বাই পিডি সমান সমান এসি বাই এডি। অতএব এসি ইন্টু পিডি সমান সমান বিসি ইন্টু এডি। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। তাহলে আমরা 1 নম্বর সমীকরণ পেয়েছি, 2 নম্বর সমীকরণও পেলাম। এখন 1 যোগ 2 করে আমরা এখন কি করব? 1 এবং 2 নম্বর সমীকরণ যোগ করব। 1 এবং 2 নম্বর সমীকরণ যোগ করলে কি হবে? আমরা জানি দুটো সমীকরণ যোগ করতে হয় বাম পক্ষের সাথে বাম পক্ষ আর ডান পক্ষের সাথে ডান পক্ষ। তাহলে বাম পক্ষের সাথে বাম পক্ষ যোগ করি, তাহলে এসি ইন্টু বিপি প্লাস এসি ইন্টু পিডি। এই হচ্ছে 1 নম্বর সমীকরণ থেকে পেলাম, এটা 2 নম্বর সমীকরণ থেকে পেলাম। এখন 1 নম্বর সমীকরণ আছে কি? এবি ইন্টু সিডি প্লাস বিসি ইন্টু এডি, এটা আছে 2 নম্বর সমীকরণে।
এখন আমরা খেয়াল করি, এখানে এসি আছে, এখানেও এসি আছে, তাহলে আমরা এসি কমন নিলাম। এসি কমন নিলে হয় বিপি ইন্টু পিটি। আর আমাদের ডান পক্ষে কিন্তু বিষয়টা চলে আসছে, এই যে এবি ইন্টু সিডি আর প্লাস এডি ইন্টু বিসি, আমাদের কিন্তু দুটো সম্পর্কই চলে আসছে। তাহলে এই ক্ষেত্রে আর করণীয় কিছু নাই। এখন আমরা খেয়াল করি এসি বিপি প্লাস পিটি, এই যে বিপি এখান থেকে এ পর্যন্ত হলো বিপি, আর এখান থেকে এটা হলো পিটি, তাহলে বিপি আর পিটি যোগ করলে কি হয়, বিডি হয়। তাহলে হচ্ছে এসি ইন্টু বিডি সমান সমান এবি ইন্টু সিডি প্লাস বিসি ইন্টু এডি। প্রমাণিত। তাহলে কিন্তু আমরা টলেমির উপপাদ্যটা প্রমাণ করে ফেললাম। তা টলেমির উপপাদ্যটা প্রমাণ করতে যে আমরা কি কি ধারণা ব্যবহার করলাম, খুব জটিল কোনো ধারণা নয়, এবং যে ধারণাগুলো আমরা ব্যবহার করলাম সেটা হলো বহুল আলোচিত ধারণা, এবং আমরা যথেষ্ট ধারণা বা সম্যক জ্ঞান আমাদের ধারণা সম্বন্ধে আছে। সদিশ ত্রিভুজের ধারণা আর ত্রিভুজের সদিশতা ব্যবহার করতে যে বা প্রমাণ করতে যে আমরা একই চাপের দণ্ডায়ন বিধ্বস্ত কোণ সমান, এই ধারণাটা আমরা ব্যবহার করছি। আর দুটি ত্রিভুজ সদিশ হলে অনুরূপ বা অনুপাত সমান, এই ধারণাটা ব্যবহার করার মাধ্যমে আমরা এটা কি করলাম, দুই ধাপে দুইবার ব্যবহার করলাম। তারপরে দুটো সমীকরণ পেলাম, দুটো সমীকরণ আমরা যোগ করে আমাদের প্রমাণটা আমরা করে ফেললাম। তাহলে আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।